আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় দর্শক, সময় টেলিভিশনের নিয়মিত বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। আমার সাথে উপস্থিত আছেন দুইজন সম্মানিত আলোচক। আমার সাথে আছেন আইএফএ কনসালটেন্সির সহ প্রতিষ্ঠাতা ও পরিচালক, মালয়েশিয়ার আদল অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা, বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় শরিয়া বোর্ডের সদস্য ডক্টর মুফতি ইউসুফ সুলতান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এছাড়াও আমাদের সঙ্গে আছেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুর রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা প্রথমেই ডক্টর ইউসুফ সুলতান আপনার কাছে জানতে চাই, কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের জন্য। কোরবানির পশুর চামড়াও অনেক গুরুত্বপূর্ণ একটি সম্পদ। ইসলামের দৃষ্টিতে এটি অপচয়, অব্যবস্থাপনা কতটা গুনাহের বিষয়, এবং এই বিষয়ে আপনার কাছে চামড়া খাতের যে বিষয়গুলো আপনার জানা আছে একটু আমাদেরকে বলবেন। প্রথম বিষয় হচ্ছে, কোরবানি তো আসলে আমরা করি ইবাদত হিসেবে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সওয়াব প্রত্যাশা করি, তার নৈকট্য প্রত্যাশা করি কোরবানি করার মাধ্যমে। তারপরও আমরা যদি জাগতিক দিক থেকে বিচার করার চেষ্টা করি, তাহলে এটার একটা অর্থনৈতিক দিক অবশ্যই রয়েছে। একটা উৎসব, সেটা হোক ধর্মীয় অথবা বিধর্মীয়, সেই উৎসবকে কেন্দ্র করে নানা রকম অর্থনৈতিক অ্যাক্টিভিটি হয়, ফাইন্যান্সিয়াল মুভমেন্ট হয়, ক্যাশ ফ্লো মুভমেন্ট করে। বিশেষ করে আমাদের মুসলিম জনগোষ্ঠীর এই দেশ, মুসলিম প্রধান দেশে এই দুই ঈদকে কেন্দ্র করে আমরা যেই ধরনের বিশাল ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি দেখি, এর একটা অর্থনৈতিক মূল্য কিন্তু, প্রভাব কিন্তু রয়েছে। কোরবানির দিকে এবার যদি আমরা আসি, প্রতি বছর বিভিন্ন ডেটা মতে 80 থেকে 90 লাখ বা কম বেশি গরু কিন্তু কোরবানি হয়। একটা বিরাট অ্যামাউন্ট, পুরো বিশ্বের দিকে বিবেচনা করলে এটা একটা বড় একটা সংখ্যা। যেমনভাবে অর্থনৈতিক চাহিদা, একইভাবে শরিয়ারও এটা চাহিদা। শরিয়া আমাদেরকে একটা মূলনীতি শিখিয়ে দিয়েছে, ওয়ালা তুবাযির তাবযীরা, তোমরা অপচয় করো না। এখন অপচয় আমরা কোনটাকে বলবো? অপচয় অনেকগুলো ডেফিনেশন হতে পারে। এর মাঝে এটাও একটা, যে আমরা কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা পণ্য, কোনো একটা বস্তু যেটার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ভ্যালু রেখেছেন, মূল্য রেখেছেন, এটাকে আমি জাস্ট ওয়েস্ট করে ফেললাম, এটাকে জাস্ট আমি নষ্ট করে ফেললাম, অসচেতনভাবে রেখে দিয়েছি, গাফলা যেটাকে বলা হয়, নেগলিজেন্স, অবহেলা করেছি। চামড়ার কথা যদি আমরা আলাদাভাবে বলি, বিশ্বে বর্তমানে প্রায় $500 বিলিয়ন বাজার আছে, যেটা টাকার হিসাব করলে প্রায় 55 লাখ কোটি টাকার একটা বাজার। এবং আমরা জানি যে এখন কিন্তু আর্টিফিশিয়াল লেদার চলে আসছে, পিইউ লেদার যেটাকে বলা হয়, আপনার চায়না থেকে বা বিভিন্ন জায়গা থেকে এটা আমরা ব্যাগ বা সব কিছুতে ওই আর্টিফিশিয়াল লেদারটা দেখি, অলমোস্ট দেখতে লেদারের মতো। স্টিল আপনার প্রায় $500 বিলিয়ন একটা মার্কেট কিন্তু গ্লোবালি আছে। এবং বাংলাদেশ যেখানে প্রতি বছর এতগুলো পশুগুলো কোরবানি দিচ্ছে, এবং সেখান থেকে যদি আমরা সঠিক প্রক্রিয়ায় এই চামড়াগুলোকে সংরক্ষণ করি, অবশ্যই আমরা বিশ্ববাজারে একটা বড় ধরনের ইম্প্যাক্ট আমরা করতে পারি, এবং সেটা একইভাবে আমাদের জিডিপিতেও কিন্তু আমরা একটা ভালো প্রভাব আমরা দেখতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, কেন আমরা সেই জায়গাটায় পারছি না? মূলত আমাদের যে বাজারটা ছিল গত 10 বছরে, সেই বাজার প্রায় 64% কমে গিয়েছে, ইন্টারন্যাশনাল এক্সপোর্ট করার যে বাজারটা ছিল। এবং এটা একটা বড় রিজন হচ্ছে, আমরা গ্লোবাল যে স্ট্যান্ডার্ড এখন হয়েছে, বিশেষ করে করোনার আগে পরে যে গ্লোবাল একটা স্ট্যান্ডার্ড হয়েছে, সেই স্ট্যান্ডার্ডগুলো আমরা ধরে রাখতে পারি নাই। ফলে আমরা অনেক এক্সপোর্টের বাজার হারিয়েছি, সেই এক্সপোর্টের বাজারটা চলে গেছে আমাদেরই আশেপাশের বিভিন্ন প্রতিবেশী দেশে। তাহলে আপনার যে প্রশ্নের উত্তর, আমি মনে করি যে অবশ্যই এটার একটা অর্থনৈতিক চাহিদা আছে। এটাকে আসলে এভাবে করে ওয়েস্ট করা, অবহেলায় এটাকে ফেলে রাখা, এটা কোনোভাবেই আমাদের একেবারে উৎপাদনশীল নয়, এবং শরিয়াও এটাকে অনুমোদন করে না। বরং এটাকে যেন আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি, সেই ধরনের প্রিকশন নেওয়া সরকার এবং সকল দায়িত্বশীলদের জন্য আমি মনে করি এটা একটা কর্তব্য। প্রতি বছর কোরবানির সময় বিপুল পরিমাণ চামড়া কিন্তু সংগ্রহ হয়, তারপরেও দেখা যায় পূর্ণ অর্থনৈতিক সম্ভাবনা আমরা কাজে লাগাতে পারছি না। বাস্তবে প্রধান সমস্যাগুলো কি বলে আপনি মনে করেন? তো আমরা জানি যে প্রতি বছর অলমোস্ট, ভাই যেটা ডেটাটা বললো 80 থেকে 90, এটা একটা গত বছরের স্ট্যাটিস্টিক ছিল যে 1 কোটির মতো হয়েছে। আমাদের পুরো বছরে কিন্তু চামড়ার সংগ্রহ হয় 2 কোটি। 2 কোটির মধ্যে 1 কোটি মানে 50% হয় এই কোরবানির সময়। তো এটা একটা শর্ট টাইমের ভিতরে একটা হিউজ অ্যাক্টিভিটিস। তো এটার জন্য আসলে একটা বিরাট একটা প্রিপারেশন দরকার। এই জিনিসটা কেন জানি আমাদের এই 50 বছর দেশ স্বাধীন হয়ে গেছে, এই পর্যন্ত কিন্তু এই ধরনের ম্যানেজমেন্ট সিস্টেম গড়ে ওঠে নাই। এইটার কারণেই আসলে এই যে ওয়েস্টেজ হচ্ছে, আমাদের লবণের ঘাটতি থাকে, আমাদের ম্যানেজমেন্ট ঘাটতি থাকে, এবং আমরা যে বলি যে
সিন্ডিকেশনের বিষয়টা হলো যেখানে সাপ্লাই বা ডিমান্ডের দিক থেকে একটা লিমিটেশন থাকে, সেখানে আসলে সিন্ডিকেশনের মতো একটা বিষয় চলে আসে। তো এই সমস্ত কারণে আসলে আমরা এই যে বিশাল একটা সম্ভাবনা যদি আমরা দেখি যে $500 বিলিয়ন যে এক্সপোর্ট মার্কেট আছে, ওইখানে আমাদের ডেটা হলো মাত্র 1 বিলিয়ন। ব্যাংকগুলোও কিন্তু এই খাতে ফাইন্যান্স করাটা অনেক কমায় দিছে, এটাও কিন্তু একটা বাধা। কেন কমায় দিচ্ছে? কারণ হলো যে এই খাতে রিস্ক বেশি, রিস্ক অনেক হাই। এবং যদি আপনি এনপিএল দেখেন, এই খাতের এনপিএল হলো অ্যারাউন্ড 40%, যেখানে অন্যান্য খাতে আমরা যেখানে 5%-এর নিচে রাখার চেষ্টা করি, যদিও গার্মেন্টসে এটা 25%, বাট গার্মেন্টসে আমাদের ভলিউমটা অনেক হাই। আমাদের দেশের টোটাল এক্সপোর্ট হলো 55 বিলিয়ন, এর মধ্যে গার্মেন্টস একাই করে 45 বিলিয়ন, আর সেখানে আমাদের চামড়া হলো অনলি 1 বিলিয়ন। বাট আমরা যে এই যে চামড়া শিল্প, যেটা আমাদের কোরবানি, যেটা আমাদের একটা মানে নিজস্ব রিসোর্স, এখানে আমাদের ভ্যালু অ্যাড করার অনেক বেশি সুযোগ ছিল। 90%-এ আমরা ভ্যালু অ্যাড করতে পারি। তো সেই খাতটাকে আমরা আসলে সেভাবে ফোকাস করি নাই। এটা হলো যে যারা বড় ব্র্যান্ডগুলো আছে তারা মিলে একটা সার্টিফিকেশন তৈরি করেছে, মানে লেদার ওয়ার্কিং গ্রুপ, এরা একটা সার্টিফিকেশন স্ট্যান্ডার্ড তৈরি করেছে। ওই স্ট্যান্ডার্ডে যদি আপনি না থাকতে পারেন তাহলে আপনি এক্সপোর্ট করতে পারবেন না। বাংলাদেশে অনলি মাত্র 8টা ফ্যাক্টরি আছে যাদের এই সার্টিফিকেট আছে, আর সেখানে আপনি পার্শ্ববর্তী দেশ ভারতে যান, সেখানে 350 সার্টিফিকেট আছে। আপনি পাকিস্তানে যান, সেখানে 62 সার্টিফিকেট আছে। আপনি ইটালিতে যান, সেখানে 1200 সার্টিফিকেট আছে। টোটাল ওয়ার্ল্ডে 1600 সার্টিফিকেট, তার মধ্যে চায়নাতে আছে 300। তো এইগুলা ওই সমস্ত দেশের এক্সপোর্টগুলো বেড়ে যাচ্ছে। ওদের দেশে 27 বিলিয়ন এক্সপোর্ট এই চামড়া খাতে, কিন্তু যেটা আমাদের একটা সুযোগ ছিল। আমরা এখানে এই যে চামড়া, আগে 19 সালে আমরা যেই চামড়াটা 2000 টাকা বিক্রি করতাম, আজকে সেই চামড়া 200 টাকা বিক্রি হয় না, ফেলায় দিতে হচ্ছে, প্রাইস পাচ্ছে না। কেজি 20 টাকা বিক্রি হচ্ছে না, অথচ পার্শ্ববর্তী দেশে কেজি 100 রুপি, পাকিস্তানে কেজি 100 রুপি, কিন্তু আমার এখানে দাম নাই। দিস ইজ দ্য কজেস। আজ থেকে প্রায় 10-12 বছর আগে চামড়ার 3 গুণ থেকে 4 গুণ বেশি দাম ছিল, কিন্তু বর্তমানে দেখা যায় ব্যবসায়ীরা চামড়ার দাম না পাওয়াতে অনেক সময় তারা এটাকে ফেলে দিচ্ছে, মাটির নিচে চাপা দিয়ে দিচ্ছে। তো ইসলাম আসলে এই বিষয়টা কিভাবে দেখে? আসলে অপচয়টাকে ইন প্রিন্সিপাল শরিয়া তো পছন্দ করে না। এখন ব্যবসায়ীরা যেই কাজটা করছেন, আপনি যেটা বললেন যে অনেকে মাটি চাপা দিচ্ছেন, এটা আসলে খুবই হতাশায়। কারণ হচ্ছে উনি যদি প্রকৃত মূল্যটা না পান, তাহলে উনি এই কেন এটা বিক্রি করার যেই এফোর্ট সেটা তিনি দিবেন। তো এটার জন্য আসলে আমাদের কাজ করতে হবে একদম গোড়া থেকে, একদম উপর থেকে। আমরা কিন্তু আমাদের পুরো অর্থব্যবস্থায় দেখবো এরকম অনেক সেক্টরে আছে গভর্নমেন্ট ইনসেন্টিফাইজ করে, যেমন কৃষি খাতে, তারপর আপনার ক্ষুদ্র কুটির শিল্প, যে হস্তশিল্প, এরকম বিভিন্ন খাতে কিন্তু গভর্নমেন্ট ইনসেন্টিফাইজ করে। এটা উদ্দেশ্যটা হচ্ছে ওই খাতটাকে ডেভেলপ করা। আমি যদি মালয়েশিয়ার কথাই বলি, যেহেতু আমি ওখানে থাকি, আপনি কিন্তু ওখানে এটা এক্সপেক্টই করতে পারেন না যে এরকম 3 দিনের মাঝে এত কোরবানি জবে হবে। এটা এই কারণে না যে মুসলিম কম, এটা অবশ্যই একটা কারণ, কিন্তু আরেকটা বড় কারণ হচ্ছে ফিকহ শাফিঈতে ওনারা কোরবানিকে সুন্নাহ মনে করেন। কাজেই অনেকেই হয়তো কোরবানি ওভাবে দিচ্ছেন না, অথবা অনেকে পুরো ফ্যামিলির পক্ষ থেকে একটা মসজিদের কম্পাউন্ডে একটা দিয়ে দিচ্ছেন, অর্থাৎ এত বেশি কিন্তু কোরবানি হচ্ছেই না। আমাদের দেশে যেহেতু আলহামদুলিল্লাহ আমরা যে ফিকহ ফলো করি, আমরা এটাকে ওয়াজিব মনে করি সামর্থ্যবানদের উপর, এবং ফলে প্রতিটা ঘরে ঘরে কোরবানি হচ্ছে, প্রতিটা বিল্ডিংয়ে কোরবানি হচ্ছে, এটাকে একটা বড় ধরনের ইকোনমিক পটেনশিয়াল হিসেবে স্বীকার করা। আমরা দেখব কি হয়, বড় উল্টোটা হয়। প্রতি বছর কোরবানির আগে কিছু আপনার নেগেটিভ ন্যারেটিভ তৈরি করা হয়, আহা পশুদের কষ্ট হচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে, এগুলো দিয়ে একটা নেগেটিভ মেসেজিং তৈরি করা হয়। কিন্তু আপনি যদি এটাকে একটা ইকোনমিক পটেনশিয়াল হিসেবে দেখেন, ভাইয়ের ডেটা থেকেই বলি যে আমার টপ এক্সপোর্ট আছে গার্মেন্টস, আমি সেকেন্ডেই কিন্তু এটাকে নিয়ে আসতে পারি। একটু এফোর্ট দেওয়া দরকার, একটু প্রপার ম্যানেজমেন্ট দরকার, এবং সেই ম্যানেজমেন্টটা কিন্তু গভর্নমেন্টের পক্ষে সহজ। আমরা হয়তো এলাকা বা ইত্যাদি কয়েকটা মাদ্রাসা মিলে যারা পারবো না, সরকার উদ্যোগ নিলে সেটা অনেক সহজ হয়ে যায়। আমাদের একদম মিনিস্ট্রি অফ ফাইন্যান্স লেভেল থেকে এইটাকে একটা পটেনশিয়াল সেক্টর হিসেবে রিকগনাইজ করা। 3 দিনেই যদি আমি বছরের 50% আমার পটেনশিয়াল চলে আসে, সো ওয়াই নট। বরং এটা তো আরও সম্ভাবনাময় যে আমি এই 3 দিনের মাঝে বাংলাদেশের একটা বড় জিডিপির একটা পোর্শনকে আমি এখানে নিয়ে আসতে পারছি। ওই অ্যাকনোলেজমেন্টটা এবং ওই অনুযায়ী পলিসিটা যদি আমরা করি, অবশ্যই মানে এইভাবে নষ্ট করাটা কোনোভাবেই শরিয়া পছন্দ করে না। এটাকে বরং আমরা অন্যভাবে ব্যবহার করার যদি সুযোগ থাকে, আমাদের ওলামায়ে কেরাম সেটা বলেন যে আপনি ব্যক্তিগতভাবে ব্যবহার করার সুযোগ থাকলে এটা করেন, কিন্তু নষ্ট করে দেওয়াটা আসলে শরিয়া পছন্দ করে না। অনেকেই মনে করেন যে দেশের চামড়া শিল্পটাকে ধ্বংস করার জন্য সিন্ডিকেট, তারপরে হচ্ছে পরিকল্পিত অব্যবস্থাপনা, এটা আপনি কি মনে করেন আসলে?
এটা কি সিন্ডিকেট একটা অদৃশ্য জিনিস। আজ পর্যন্ত কোনো সিন্ডিকেটের নাম জানি আমরা? জানি না। তো এটা হয় কি যে একটা মনোপলি ভাব চলে আসে, কারণ এখানে যেহেতু ডিমান্ড সাইডে ডিমান্ড কম, মানে 8টা অনলি সার্টিফাইড কোম্পানি, হ্যাঁ, তো তাদের ডিমান্ড তো অনেক কম। মানে এই 3 ডেজের মধ্যে যে এত লট অফ যে আপনার সাপ্লাই চলে আসতেছে, ওর তো এত ডিমান্ড নাই, যে কারণে তারাও যে ফান্ডিং করবে সেই ধরনের ক্যাপাসিটি নাই। এই যে সিন্ডিকেশনের কথা বলা হয়েছে, তো এটা সম্ভব হয়েছে, এটা মেবি এক্সিস্ট করে। বাংলাদেশ সরকারের একটা ম্যানেজমেন্টের একটা প্রিপারেশন নেওয়া উচিত ছিল। তো এখানে ব্যাপক একটা কিন্তু প্রিপারেশন নিয়ে জিনিসটাকে আমরা ম্যানেজ করলে এটাকে একটা অর্থনৈতিক ভালো একটা প্রোডাক্ট আমরা তৈরি করতে পারি, এখান থেকে অনেক এক্সপোর্ট করতে পারি। অনেক অনেক ধন্যবাদ। এ পর্যায়ে ডক্টর মুফতি ইউসুফ সুলতান, আপনার কাছে জানতে চাই, দেশের হাজার হাজার কওমি মাদ্রাসার অর্থনৈতিক সাপোর্ট আসে এই চামড়া বিক্রি থেকে, চামড়া শিল্প থেকে, কিন্তু এখন তারা সিন্ডিকেটের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, তারা এটার কোনো দামই কিন্তু পাচ্ছে না। দিন দিন এটা খুব খারাপের দিকে যাচ্ছে। এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি হতে পারে বলে মনে করেন? আমি মাদ্রাসার চিন্তাটা আলাদা রেখে যদি একেবারে ফ্ল্যাট একটা ইকোনমিক জায়গা থেকে ধরি, কোনো কিছুরই আসলে ইকোনমিক ভ্যালুটা সবসময় একই রকম থাকে না। এবং ডিমান্ড কেন কমলো সেটা নিয়ে আমরা আলোচনা করেছি, কারণ ইন্টারন্যাশনালি আমরা হয়তো ওইভাবে এক্সপোর্ট করতে পারছি না, লোকালি আমাদের এত চাহিদা ওইভাবে তৈরি হয়নি। তো এখন কওমি মাদ্রাসা বা যে কেউ, আমি একটা ব্যবসা প্রতিষ্ঠানও যদি পরিচালনা করি, ধরেন আমার একটাই লাইন অফ বিজনেস আছে, আমি দেখছি এই লাইন অফ বিজনেসটা পড়ে যাচ্ছে, এখানে আমার সেল হচ্ছে না, কিন্তু আমি যদি আশায় থাকি কোনো একদিন আবার সেল হবে, কোনো একদিন আবার সেল হবে, দ্যাটস নট এ গুড অ্যাপ্রোচ। আমাকে ট্রাই করতে হবে, আমাদের বিকল্প খুঁজতে হবে। কওমি মাদ্রাসাগুলোর কথা যদি বলি, এগুলো তো বাই নেচার এক একটি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো পুরোপুরি চ্যারিটি ফান্ডের উপর চলে, সাদাকা, জাকাত, ওয়াকাফের ইত্যাদির উপর। তো ওয়াকাফ ফান্ড দিয়ে তো একসময় শিক্ষা প্রতিষ্ঠান চলেছে। পৃথিবীর অন্যতম বড় এবং একেবারেই প্রাচীন, আমি সর্বপ্রথম বললাম না, কিন্তু অনেকে এটাকে সর্বপ্রথম এ ধরনের বড় বিশ্ববিদ্যালয় বলে থাকে, আল আজহার ইউনিভার্সিটি, যেটা মিশরের, এটা তো একটা ওয়াকাফ। এবং এখনও যে পৃথিবীর বড় বড় নামকরা ইউনিভার্সিটিগুলো আছে, অক্সফোর্ড, ক্যামব্রিজ, আমাদের দেশে বহু ইউনিভার্সিটি, এগুলো ট্রাস্টি মডেলে চলে। এই ট্রাস্ট মডেলটা কিন্তু আসলে আমাদের মুসলিমদের ওয়াকাফ মডেল থেকে নেয়া, এবং এইটার উপর গবেষণা আছে। স্পেনে এক সময় যখন আমরা খুব ভালো অবস্থানে ছিলাম, ইউরোপ সেখান থেকে আমাদের এই মডেলকে তারা কপি করেছে, এবং আজকের যে ট্রাস্টের আপনারা যদি ডিড পড়েন এবং আমাদের ওয়াকাফের ডিড পড়েন, অলমোস্ট সেম জিনিস, 90-95% সেম। আমরা কেন কওমি মাদ্রাসাগুলোর জন্য এই ধরনের ওয়াকাফ ফান্ড তৈরি করতে পারবো না? ওয়াকাফের তো একটা হচ্ছে, অবশ্যই আমরা ল্যান্ডের কথা বলছি বা রিয়েল এস্টেট যে পার্টটা, কিন্তু এর বাহিরেও এখনকার যে নতুন গবেষণাগুলো, তারা ক্যাশ ওয়াকাফের কথা বলছে। আমরা সেই ধরনের নতুন সোর্স অফ ফান্ড আমাদেরকে তৈরি করতে হবে। আমরা যদি শুধু একটা ইকোনমিক অ্যাক্টিভিটির উপর নির্ভরশীল থাকি, এবং আমরা দেখছি গত 10-12 বছর, আর কতদিন আমরা দেখব, আমরা দেখছি যে এটা ক্রমান্বয়ে অত্যন্ত ডিগ্রেডিং পর্যায়ে আছে। আমরা এটা উত্তরণের চেষ্টা করি, সেটা ভিন্ন বিষয়, কিন্তু একটা প্রতিষ্ঠান শুধুমাত্র কোনো এ ধরনের একটা অ্যাক্টিভিটির উপর মানে ইনফিনিটি টাইমের জন্য সে নির্ভরশীল থাকতে পারে না। সে দেখছে যে এটা আমার এখন আর প্রাইম সোর্স নেই, তাকে আসলে অন্য কিছু নিয়ে ভাবতে হবে। চামড়া শিল্পকে টেকসই ও লাভজনক খাতে পরিণত করার জন্য সরকার, ব্যবসায়ী বা সংশ্লিষ্ট যারা আছে, এই প্রতিষ্ঠানগুলো কী ধরনের সমন্বয় করলে এই শিল্পটাকে ক্রমান্বয়ে আরও উন্নতির দিকে নিয়ে যেতে পারবে বলে আপনি মনে করেন? আসলে সরকারের এখানে একটা বিশাল ভূমিকা নিতে হবে। প্রথমত হলো যে সার্টিফিকেশনগুলো আরও কীভাবে বাড়ানো যায়। আজকে আমার 8টা আছে, এখান থেকে যদি আমি 50টা করতে পারি, তাহলে আমাদের যে টার্গেট করা হয়েছিল 2019-এ, যে 1 বিলিয়ন থেকে এটাকে আমরা 5 বিলিয়নে নিয়ে যাব, বা 2041-এর মধ্যে আমরা 10 বিলিয়নে নিয়ে যাব, তাহলে সেটা করতে হইলে আমাদের এই সার্টিফিকেশন বাড়াতে হবে। এছাড়া কিন্তু আমরা এক্সপোর্ট মার্কেট ধরতে পারবো না, বড় বড় ব্র্যান্ডগুলোকে ধরতে পারবো না। ফলে এই সার্টিফিকেশন বৃদ্ধি করার জন্য গভর্নমেন্টকে গাইড করতে হবে, তাদেরকে অ্যাসিস্ট্যান্স দিতে হবে, এবং প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে দিতে হবে। চায়না গভর্নমেন্ট কি করে, আপনাকে একটা রেডি ইনফ্রাস্ট্রাকচার দেয়, তারপরে যারা উদ্যোক্তা তারা কিন্তু সামান্য মেশিনারি বা নিয়েই কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল নিয়েই কিন্তু তারা শুরু করে দেয়। কাজে ওর উপরে কিন্তু শুরুতে হিউজ বার্ডেনটা থাকে না। আমরা দেখেন কি করেছি, ওরা ছিল রায়ের বাজার, ওখান থেকে সাভারে নিয়েছি, 150টা ফ্যাক্টরি সাভারে শিফট হয়েছে। ওদেরকে কি করেছি, জমি দিয়েছি, একটা ইটিপি করেছি, ইটিপিটার ক্যাপাসিটি হলো 14,000 ঘনলিটার। তো ওইখান থেকে
যখন আমাদের হিউজ একটা পোর্শন অ্যাট এ টাইম হয়, এই জিনিসটা আমরা মাথায় রাখি নাই। তাহলে আমার 14,000-এর ক্যাপাসিটিটা কিন্তু নর্মালি চলে, ওকে ফাইন, বাট এই যে কোরবানির সময় এটা ডিমান্ড হয়ে যায় 35,000 লিটার। তো সেখানে একটা 3 গুণের মতো একটা কিন্তু ক্যাপাসিটি প্রয়োজন হয়। তো সেই জিনিসটা আমার নাই। তখন আমরা কি করি, এই ওয়েস্টেজটা চলে যায় হলো নদীতে। এই কারণে আমরা সার্টিফিকেশন পাই না। এই যে ওয়েস্ট ম্যানেজমেন্ট, এখানে আমাদের স্কিল ডেভেলপ করতে হবে। আমাদের ইউনিভার্সিটিতে এখন এই সাবজেক্টটা নিয়ে আসতে হবে যে ওয়েস্ট ম্যানেজমেন্ট এখন সবচেয়ে বড় পৃথিবীর একটা প্রবলেম এবং অপরচুনিটি বলা যায়, অপরচুনিটিও বলা যায় ওয়েস্ট ম্যানেজমেন্ট। কিচেনের যে বর্জ্যটা ফেলে দেয়, এটা থেকেও কিন্তু আমরা ফার্টিলাইজার তৈরি করতে পারি বা আমরা এনার্জিও তৈরি করতে পারি। কার্বন ক্রেডিটের মাধ্যমেও আমরা চিন্তা করতে পারি। কাজে ওয়েস্ট ম্যানেজমেন্ট কিন্তু একটা নতুন একটা সাবজেক্ট। এটা আমরা যদি ম্যানেজ করতে পারি, ট্রেনিংগুলো যদি আমরা বাড়াইতে পারি, তাহলে আমাদের স্কিল বাড়বে। স্কিল বাড়লে পরে আমাদের এক্সপোর্টের ওইখানে ক্যাপাসিটি বিল্ড হবে, আমরা এক্সপোর্ট করতে পারবো। ওপেন ডিজিটালাইজড অকশন সিস্টেম থাকতে হবে, তাহলে আপনি প্রাইসটা কনফার্ম করতে পারবেন। আদারওয়াইজ সে কত প্রাইস পেলো, বিভিন্ন রকম মিডলম্যান থাকে, যেমন মাদ্রাসার কথা বললেন, তাদের একটা সোর্স ছিল, ওরা কিন্তু এখানে ডিপ্রাইভ হচ্ছে। আগে যেখানে একটা চামড়া নিয়ে ওরা 2,000 টাকা পেত, এখন 200 টাকাও সেটা পাচ্ছে না। তো ওদের তো কোনো ট্রেনিং নাই, কতক্ষণের মধ্যে যে লবণটা দিতে হবে তারপর ওই জিনিসটা নাই। তারপর ট্রান্সপোর্টেশনের একটা ব্যাপার আছে, ওই সময় ট্রান্সপোর্টেশনের জন্য কোনো সাপোর্ট দেওয়া হচ্ছে না। এই বিষয়গুলো যদি আমরা সলভ না করি, তাহলে আমাদের এই প্রবলেম থেকে আমরা উত্তরণ করতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে সময় টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সঙ্গেই থাকুন সময়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।